কাজ খেলার এবারের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প অবলম্বনে শ্রুতি নাটক রবিবার। নাট্যরূপ নাসরিন মুস্তফা, নির্দেশনায় ওয়াহিদুল ইসলাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিক, সায়েম সামাদ, বিভা ডক্টর আইরিন পারভিন লোপা, শিলা মুনমুন খান। অমর চরিত্রে অভিনয় করেছেন টি.আর. চানো। এটি একটি কাজ খেলা প্রযোজনা। প্রাচীন ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে আমি। বিষয় ব্যাপারে বাপ ওকালতি ব্যবসায় 8টি পর্যন্ত পাকা। ধর্মে কর্মে শাক্ত আচারে তীব্র জারক রসে জারিত। এই আচারনিষ্ঠ বৈদিক ব্রাহ্মণ বংশের দুর্দান্ত কালো পাহাড়ের অভ্যুদয় হল আমার জন্য। আসল নাম অভয়াচরণ। এই নামের মধ্যে কুলধর্মের যে ছাপ আছে তা দিলাম ঘষে উঠিয়ে, বদল করে করলেম অভিক কুমার। তাছাড়া আমি জানি যে প্রচলিত নমুনার মানুষ আমি নই। আমার নামটা ভিড়ের নামের সঙ্গে হাটে বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘরমাক্ত হবে, সেটা আমার রুচিতে বাধে। জীবনে আমার দুটো উল্টো জাতের শখ ছিল। এক কলকারখানার জোড়াতাড়া দেয়া, আর এক ছবি আঁকা। ছবি আঁকা শিখতে গিয়েছিলাম সরকারি আর্ট স্কুলে। কিছুকালের মধ্যেই এই বিশ্বাস দৃঢ় হলো যে আর বেশি দিন শিখলে আমার হাত হবে কলে তৈরি আর মগজ হবে ছাঁচে ঢালা। আমি আর্টিস্ট এই কথাটা প্রমাণ করতে লাগলাম নিজের জোর আওয়াজে। প্রদর্শনী বের করলুম ছবির, কাগজে বিজ্ঞাপনে আমার পরিচয় বেরোলো। আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। অবশেষে দুর্দিনের সময় আবিষ্কার করলাম যে ধনী পিতার তহবিলের কেন্দ্র থেকে আর্টিস্ট নামের পরে যে রজতছটা বিচ্ছুরিত হতো তারই দীপ্তিতে ছিল অভিকের খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা। চশমা পরা তরুণীরা আমার স্টুডিওতে আধুনিক বেআব্রু রীতিতে যেসব নগ্ন মনস্তত্ত্বের আলাপ আলোচনা করতে লাগলো, ঘন সিগারেটের ধোঁয়া জমল তার কালিমা আবৃত করে। পরস্পর প্রতি কটাক্ষ ও অঙ্গুলি নির্দেশ করে বললে, পজিটিভলি ভালগার। যারা বিরুদ্ধে বলে তারা সব ফেলস্টাইন, পুরজোয়া। জানো অভিক, 2-1 ছাড়া বাকি সবাই আর্টের বোঝে না কিছুই, ভণ্ডামি করে, কাজ চলে যায়। বিভা ছিল এই দলের একেবারে বাইরে। রবিবার সকালবেলা ব্রহ্ম মন্দিরের উপাসনা থেকে ফিরে এসে দেখতে পেলেন অভিক বসে আছে আমার ঘরে। জিজ্ঞেস করল, অনেকক্ষণ বসে আছো তুমি? তা আছি, বসে আছি। সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি যে তুমি পড়াশোনা করেছ, আর বাইরে থেকে দেখে মনে হয় বুদ্ধিশুদ্ধিও কিছু আছে। তো ভগবানকে বিশ্বাস করো কী করে, এখনও সমাধান করতে পারিনি। বোধহয় বারবার তোমার ঘরে এসে এই রিসার্চের কাজটা আমাকে সম্পূর্ণ করতে হবে। আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগলে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে, আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাতী। সে আমি ক্ষমা করতে পারিনি। তুমি আমাকে বিয়ে করতে পারো না, যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনি, কারণ বুদ্ধি আছে বলে। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই। তুমি অভুজের মতো সত্য মিথ্যা যাই বিশ্বাস করো না কেন, তুমি তো নাস্তিকের জাত মারতে পারো না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এখানেই। সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য, এ কথা ভুলিয়ে দেওয়ার মতো একজন দেবতাও নেই আমার সামনে। তোমার ভগবান কি আমার বাবার মতো আমাকে ত্যায্য পুত্র করেছেন? আহ, কি বকছো? আমি জানি বিয়ে না করার শক্ত
কারণটা কোনখানে, কথাটা বিভাকে দিয়ে বলে নিতে চাই। বিভা চুপ করে থাকে। কি বলবো, জীবনের আরম্ভ থেকেই এই বিভা তার বাবারই মেয়ে সম্পূর্ণরূপে। এত ভালোবাসা, এত ভক্তি সে আর কোনো মানুষকে দিতে পারেনি। বাবা তার বিষয় সম্পত্তি দিয়ে গেছেন মেয়েকে, কিন্তু ট্রাস্টির হাতে। নিয়মিত মাসহারা বরাদ্দ ছিল, মোট টাকাটা ছিল উপযুক্ত পাত্রের উদ্দেশ্যে আমার বিবাহের অপেক্ষায়। বাপের আদর্শে এই উপযুক্ত পাত্র কে তা আমি জানতাম, অন্তত অনুপযুক্ত যে কে তাতে কোনো সন্দেহ ছিল না। যাকে তুমি কষ্ট দিতে চাও না সে তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সে লোকটা আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই তোমার রক্ত মাংসের বুকে। অভিক, বুঝেছি, ভগবানকে নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু বাবাকে নিয়ে নয়। বিভা, বিভা, তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। কখনো তোমাকে কাজের কথা বলিনি, আজ বলে দেখব, নতুন অভিজ্ঞতা হবে। তাই হোক, বাকি থাকে কেন? পকেট থেকে চামড়ার কেসটা বের করে খুলে দেখাই। দাঁড়াও, এই দেখো। একটা কবজি ঘড়ি। ঘড়িটা প্লাটিনামের, সোনার মণিবন্ধ, হীরের টুকরোর ছিট দেয়া। তোমাকে বেচতে চাই। অবাক করেছ, বেচবে? হ্যাঁ, বেচবো। আশ্চর্য হও কেন? এই ঘড়ি যে মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল, মনে হচ্ছে তার বুকের ব্যথা এখনো ওর মধ্যে ধুকধুক করছে। জানো সে কত দুঃখ পেয়েছিল, কত নিন্দেশ হয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্যে। এই ঘড়ি সেই তো দিয়েছিল, কে দিয়েছে শেষ পর্যন্ত জানতে দেইনি। কিন্তু আমি তো পত্তলিক নই যে বুকের পকেটে ওই জিনিসটা বেদি বাঁধিয়ে মনের মধ্যে দিনরাত ৬০ ঘন্টা বাজাতে থাকবো। আশ্চর্য করছো তুমি। এই কমাস হলো সে টাইফয়েডে। এখন সে তো সুখ দুঃখের অতীত। শেষ মুহূর্ত পর্যন্ত সে এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে। ভুল বিশ্বাস করেনি। তবে আবার কি, সে নেই, কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয়, তার চেয়ে আর কি হতে পারে বলো? এত দেশ থাকতে আমার কাছে মিশতে এলে কেন? কেননা জানি তুমি দর কষাকষি করবে না। তার মানে কলকাতার বাজারে আমিই কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি? তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে। আচ্ছা, যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব, কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনব না। ভিক্ষা? তোমার সমান ধনী যদি হতুম তাহলে তোমার দান নিতুম উপহার বলে, দিতুম প্রত্যুপহার সমান দামে। আচ্ছা, পুরুষের কর্তব্য আমি বরঞ্চ করছি। এই নাও ঘড়ি, 1 পয়সাও নেব না। মেয়েদের তো নেবারই সম্বন্ধ, তাতে কোনো লজ্জা নেই। তাই বলে এই ঘড়ি নয়। আচ্ছা শুনি, কেন তুমি ওটা বিক্রি করছো? তবে শোনো, তুমি তো জানো আমার অত্যন্ত বেহায় একটা ফোর্ড গাড়ি আছে। সেটা চালচলনের ঢিলেমি অসহ্য। কেবল আমি বলে ওর দশম দশা ঠিকই রেখেছি। 800 টাকা দিলেই ওর বদলে ওর বাপদাদার বয়সে একটা পুরনো ক্রাইসলার পাওয়ার আশা আছে। তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের গুণে। কি হবে ক্রাইসলারের গাড়িতে? বিয়ে করতে যাব না। এমন ভদ্র কাজ তুমি করবে? এ সম্ভব নয়। ঠিক ধরেছ। তাহলে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি, শিলাকে দেখেছ? কুলদা মিত্রের মেয়ে। দেখেছি, তোমারই পাশে যখন তখন যেখানে সেখানে। আমার পাশে ও বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে আরও 5 জনকে ঠেকিয়ে। ও যে প্রগতিশীলা, ভদ্র সম্প্রদায়ের পিলে চমকে যাবে, এটাই ওর আনন্দ। শুধু কি তাই, মেয়ে সম্প্রদায়ের বুকে শেল বিঁধবে, তাতেও আনন্দ কম নয়। আমারও মনে ছিল ওই কথাটা তোমার মুখে শোনালো ভালো। আচ্ছা, মন খুলে বলো, ওই মেয়েটার সৌন্দর্য কি অন্য রকম নয়, যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি? আমাকে এর মধ্যে টানছো কেন? বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি।
আর আমার গাড়িখানাও তোমার গাড়িখানার উপর টেক্কা দেবার যোগ্য নয়। কার সঙ্গে কার তুলনা! আশ্চর্য, তুমি আশ্চর্য। আমি বলছি তুমি আশ্চর্য। আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোন দিন ফস করে মেনে বসবো তোমার ভগবানকে। শেষে কোনো কালে আর আমার পরিত্রাণ থাকবে না। তোমার ঈর্ষা আমি কিছুতেই জাগাতে পারলাম না, অন্তত সেটা জানতেও দিলে না আমাকে। অথচ তুমি জানো। চুপ করো, চুপ করো। কিচ্ছু জানি নে, কিচ্ছু জানি নে। কেবল জানি অদ্ভুত, তুমি অদ্ভুত। সৃষ্টিকর্তার তুমি অট্টহাসি। আমাকে তুমি মুখ ফুটে বলবে না, কিন্তু নিশ্চিত বুঝতে পারি শিলার সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও। ওকে আমার ঘুরতোর অভ্যাস হয়ে যাচ্ছে। অল্প বয়সে যেমন সিগারেটের অভ্যাস হয়েছিল, মাথা ঘুরতো তবু ছাড়তুম না, মুখে লাগতো তেতো কিন্তু মনে লাগতো গর্ব। আমি জানি কি করে দিনে দিনে মৌতাজ জমিয়ে তুলতে হয়। মেয়েদের ভালোবাসায় যে মতটুকু আছে সেটা তো অভিকের ইন্সপিরেশন। অভিক আর্টিস্ট, শিলা যে ওর পালের হাওয়া। শিলা নইলে অভিকের তুলি যায় আটকে বালির চরে। অভিকের পাশে বসলে শিলার হৃৎপিণ্ডে একটা লাল রঙের আগুন জ্বলতে থাকে, ডেঞ্জার সিগন্যাল। তার তেজ প্রবেশ করে অভিকের শিরায় শিরায়। শিলার মধ্যে যখন গর্ব জাগে তখন ওর ঝলক বাড়ে। মেয়েদের এত গয়না কাপড় জোগাতে হয় সেজন্যই। আমরা চাই মেয়েদের মাধুর্য, আর ওরা চায় পুরুষের ঐশ্বর্য। তারই সোনালি পূর্ণতার উপর ওদের প্রকাশের ব্যাকগ্রাউন্ড। প্রকৃতির এই ফন্দি পুরুষদের বড় করে তোলবার জন্য। সত্যি না বলো? সত্যি হতে পারে, কিন্তু কাকে বলে ঐশ্বর্য তাই নিয়ে তর্ক। ক্রাইসলারের গাড়িকে যারা ঐশ্বর্য বলে, আমি তো বলি তারা পুরুষকে ছোট করবার জন্য এদিকে টানে। জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলছো তার সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে পারতে। তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। ওই কথা বারবার বলো না। আমি তো বরাবরই উল্টোই শুনেছি। বিয়েটা আর্টিস্টের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে বড় করে যদি বলতে পারতুম, আমার যদি সে শক্তি থাকতো তাহলে। পারতুম কি? পেরেছ। আমার দুঃখ এই যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। যদি পারতে তাহলে তোমার সমস্ত ধর্মকর্ম সব বাঁধন ছেড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে। কোনো বাধা মানতে না। তরি তীরে এসে পৌঁছায় তবু যাত্রী তীর্থে উঠবার ঘাট খুঁজে পায় না। আমার হয়েছে সেই দশা। আমার মতো করে কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে বলো? যখন আমাকে তোমার আর দরকার হবে না। অমরবাবু এসছেন দেখতে পাচ্ছি। অমরবাবু শুনছি টাকা জমাচ্ছেন বিলেত যাওয়ার জন্য। সেখান থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন। একান্ত আশা করি তাই যেন ঘটে। তাতে দেশের গৌরব। এখন বলো, তুমি যেতে চাও বিলেতে? সে তো আমার দিনরাত্রির স্বপ্ন। তাহলে নাও না আমার এই দান। প্রতিভার পায়ে এই সামান্য আমার রাজকর। থাক থাক, ও কথা থাক। কানে ঠিক সুর লাগছে না। সার্থক হোক তোমার গণিত অধ্যাপকের মহিমা। আমার জন্য এ যুগ না হোক, পরযুগ আছে। অপেক্ষা করে থাকবে পস্টারিটি। এই আমি বলে দিচ্ছি, একদিন আসবে যেদিন অর্ধেক রাতে বালিশে মুখ গুজে তোমাকে বলতে হবে নামের সঙ্গে নাম গাঁথা হতে পারত চিরকালের মতো, কিন্তু হলো না, হলো না। এবছর কোপেনহেগেনে সর্বজাতীয় ম্যাথমেটিক্স কনফারেন্স হবে। আমার নাম কি করে ওদের নজরে পড়ল জানিনি। ভারতবর্ষের মধ্যে আমি নিমন্ত্রণ পেয়েছি। এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারিনি। নিশ্চয়ই আপনাকে যেতে হবে। তেমন কোনো বন্ধু যদি পাই যে লোকটা শেয়ানা নয়, তারই সন্ধানে আজ বেরোবো। ধারের বদলে যা বন্ধক দেবার আশা দিতে পারি
সেটাকে না পারবো দাড়িপাল্লায় চড়াতে, না পারবো কোষ্ঠীপাতরে ঘষে দেখতে। যেখান থেকেই হোক বন্ধু একজনকে বের করবই। হয়তো সে খুব শিয়ানা নয়, সেজন্য ভাববেন না। মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি গহনা বেচে যা পাবো, সেই টাকা অমরবাবুকে উপলক্ষ করে দেব আপন স্বদেশকে। অমরবাবুর অমরত্বের দায়িত্ব আমাদের উপর দাও না, আমরা কি ওর মূল্য বুঝি নে? গয়নায় বেচে পুরুষকে লজ্জা দাও কেন? এই যে এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ আমি একদিন তোমার গলায় দেখেছিল যখন আমাদের প্রথম পরিচয় অল্প অল্প। সে প্রথম পরিচয়ের স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশে আছে। ওই হার কি একলা তোমার? ও যে আমারও। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। দুর্গাপূজার চাঁদার টাকা আমার হাতে ছিল, সে টাকা দিয়ে দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে। দিয়েছি কাউকে না বলে। যখন ফাঁস হবে, জীব বলি খুঁজবার জন্য মায়ের ভক্তদের বাজারে দৌড়াতে হবে না। আমি নাস্তিক, আমি বুঝি সত্যিকারের পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? কিছুকাল দেখা নেই অভিকের, কোনো কাজ করতে মন যাচ্ছে না। দিনগুলো যাচ্ছে পাঁজর ভেঙে দেয়া বোঝার মতো। কেবলই মনে হচ্ছে অভিক আমার উপরেই অভিমান করে চলে গেছে। মন কেবলই বলতে লাগলো, রাগ করো না, ফিরে এসো, আমি তোমাকে আর দুঃখ দেব না। এমন সময় এলো চিঠি, স্টিমারের ছাপ মারা। অভিক লিখেছে, জাহাজের স্ট্রোকার হয়ে চলেছি বিলেতে, ইঞ্জিনে কয়লা জোগাতে হবে। বলছি বটে ভাবনা করো না, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। তবু বলে রাখি, ইঞ্জিনের তাঁতে পোড়া আমার অভ্যেস আছে। জানি তুমি এই বলে রাগ করবে যে কেন পাথেও দাবি করিনি তোমার কাছে। একমাত্র কারণ এই যে আমি যে আর্টিস্ট, এই পরিচয়ে তোমার একটুও শ্রদ্ধা নেই। তুমি আমার মন ভরানোর জন্য কোনোদিন কৃত্রিম স্তব করনি। যদিও তোমার জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত। একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাব, তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমি দেবে। ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনের পথে চলেছি। এতক্ষণ জেনে গেছো তোমার হারখানি গেছে চুরি, আর এই হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ। এই ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তুমি পাঁজর ভেঙে শীত কাটতে যাচ্ছিলে আমার বুকের মধ্যে, আর ওই হারের বদলে আমার একতলার ছবি তোমার গয়নার বাক্সের কাছে রেখে এসেছি। মনে মনে হেসো না, বাংলাদেশে কোথাও এই ছবিগুলো ছেঁড়া কাগজের বেশি দর পাবে না। অপেক্ষা করবি আমার মধুকরী, তুমি ঠকবে না, কখনোই না। জগতের সবচেয়ে ভালোবেসেছি তোমাকে। সেই ভালোবাসা কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে বলে যদি মনে করা যায়, আর তাকে যদি বলো তোমার ঈশ্বর, তাহলে তার দোয়ার আর তোমার দোয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্য। আবার আমি ফিরব, তখন আমার মত, আমার বিশ্বাস সমস্ত চোখ বুঝে সমর্পণ করে দেব তোমার হাতে। তোমার কাছ থেকে আজ দূরে এসে ভালোবাসার অভাবনীয়তা উজ্জ্বল হয়ে উঠছে আমার মনের মধ্যে। যুক্তিতর্কের কাঁটাতারের বেড়া পার করে দিয়েছ আমাকে। আমি দেখতে পাচ্ছি তোমাকে লোকাতীত মহিমায়। এতদিন বুঝতে চেয়েছিলাম বুদ্ধি দিয়ে, এবার পেতে চাই আমার